বন্ধু নমস্কার। বিদ্রোহী এমপিরা এনসিপিআই নামে একটি একেবারে অখ্যাত অজ্ঞাত একটি রাজনৈতিক দলে যোগদান করায় তৃণমূল কংগ্রেস কি বেঁচে গেল? তৃণমূল কংগ্রেসের কি উপকার হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় কি স্বস্তির নিঃশ্বাস ফেললেন? মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একটা সময়ে তৃণমূলের জোড়াফুল প্রতীকটাকে দখলে রাখা নিয়ে টেনশনে পড়ে গেছিলেন, সারা ভারতবর্ষের মিডিয়া ব্যাপকভাবে প্রচার করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নামটাও হারাবেন, তৃণমূলের প্রতীকও হারাবেন। কেউ কেউ বলছিলেন যে তৃণমূলের যে তহবিল রয়েছে সেটাও হারাবেন, তৃণমূলের যা কিছু রয়েছে সব তার চোখের সামনে, তার হাত থেকে, তারই হাতে গড়া রাজনৈতিক নেতারা, তার দলের সাংসদ বিধায়করা কেড়ে নেবেন বা নিয়ে নেবেন। অর্থাৎ তিনি রাজনৈতিকভাবে এমন একটা জায়গাতে এসে দাঁড়াবেন যেখানে তার কাছে প্রায় কিচ্ছুই থাকবে না। একবার ভাবুন তো, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ফিরে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি মূল সেই যে চ্যালেঞ্জটা সেটাকে মোকাবেলা করতে পেরেছেন? তার প্রতীক, তার দলের প্রতীক এবং তার দলের নাম কি তার কাছে থেকে যাবে? সাধারণভাবে যদি আমরা বলি, এই মুহূর্তে মূলত তৃণমূল কংগ্রেস নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরো বেশি সুরক্ষিত হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আরো বেশি নিরাপদ হয়ে গেল এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা সাংসদরা আর এই প্রতীকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। তার কারণ হলো, তারা তো জানিয়ে দিয়েছেন, যা ব্যাপকভাবে প্রচারিত হয়ে গেছে, যে তারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে অজ্ঞাত কুলশীল আপনার এনসিপিআই নামে একটি দলে যোগদান করেছেন। ফলে তারা তো এখন অন্য দলের লোক হয়ে গেলেন, তারা এখন অন্য দলের সাংসদ, তারা তো এখন আর তৃণমূলের কেউ না। তৃণমূলের যদি কাগজপত্রে যদি এটা হয়ে গিয়ে থাকে তাহলে তো তারা তৃণমূলের কেউ না। তো তৃণমূল যে দলের তারা কেউ না, সেই দলের প্রতীক, সেই দলের নাম তারা কিভাবে দাবি করবেন? ফলে এই দলের সঙ্গে তো তাদের সমস্ত সংস্রব মুক্ত হয়ে গেছে। তো তার কারণে তারা আর এই প্রতীকের দাবিদার হতে পারবেন না। তাদের জায়গা আর কোনো ধরনের দাবি থাকছে না তৃণমূলের ওপরে, তৃণমূলের ভেতরে। বলে এদিক থেকে আপনার বিপদমুক্ত হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন এবং মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নীরবে এই সময়টাতে এমন রাজনৈতিক কৌশল অবলম্বন করে এমন সব চাল দিয়েছেন যে যারা তার হাতে তৈরি হওয়ার পরে তারই যারই শিল তারই নোড়া, তারই ভাঙব দাঁতের গোড়া, এই তত্ত্ব যারা অবলম্বন করেছিল তাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যে তারা অসহায় হয়ে গেছিলেন, যে বিজেপি তাদেরকে নেবে না, অন্য কোনো আপনার সারা দেশে পরিচিত কোনো দলের মধ্যে তাদেরকে যেতে বিজেপি দেবে না, তারা লোকসভার মধ্যে আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়ে আলাদা সেপারেটলি তারা বসতে পারবেন না, তার প্রভিশনে নাকি আইনে নেই। তো তারা এই অবস্থা কি করবেন? তারা অসহায় হয়ে গেছিলেন। তারা একদিকে সাধারণ ভোটারদের মধ্যে তাদের সম্বন্ধে বিরূপ ধারণা তৈরি হয়েছিল, আবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরেও আসতে পারছেন না। এইরকম একটা অবস্থায় তারা পড়ে গেছিলেন, তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। কৌশলী চালে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাদেরকে এই অবস্থা তৈরি করে দিয়েছিলেন যে ভাই, তোমরা যা করেছো সেটা করার পরে তোমাদেরকে রাজনীতিতে খুব বেশি দূর একেবারে আরামসে এগোতে দেওয়াটা ঠিক হবে না। ফলে তিনি তার দলের গতকালকে যে ঘটনা সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেটা হলো কি, তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এখনো, তারা গিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি তার হাতে তুলে দেন, যেখানে অভিষেক ব্যানার্জি নাকি আপত্তি জানিয়েছেন যে একই দলের মধ্যে আলাদা করে কোনো গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া যায় না, এটা আইন বিরুদ্ধ, সুতরাং এরকমটা যাতে না করা হয়। এবার স্পিকার ওম বিড়লারও তো এটা মাথা ভালোভাবে আসার কথা এবং খতিয়ে দেখার কথা যে ভাই সত্যি সত্যি আইনে তার কোনো প্রভিশন রয়েছে কিনা। যদি আইনে প্রভিশন না থাকে এবং তিনি যদি তারপরেও
তার বিশেষাধিকার প্রয়োগ করে স্বীকৃতি দেন, তাহলে তো সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে, এবং সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের পরে যদি সুপ্রিম কোর্ট তার সেই সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করে দেন, তাহলে তো তার নিজের জন্য একটা অস্বস্তির ব্যাপার, তার দল, যে দল থেকে তিনি দাঁড়িয়ে স্পিকার হয়েছেন, সেই দলের জন্য এবং কেন্দ্রীয় সরকারের জন্য বিরাট বড় অস্বস্তির ব্যাপার হবে। সুতরাং এইটা তার জন্য করা খুব কঠিন, এবং সম্ভবত তিনি তার এই বার্তাটাও তিনি দিয়ে দেন বিদ্রোহী সাংসদদেরকে। তার কারণে সাংসদদের কাছেও আর কোনো রাস্তা থাকে না। তখন অনেকে এইটাও বলছেন যে বিজেপির পরিকল্পনা অনুসারে তাদের সামনে এই এনসিপিআই দলে যোগদানের প্রস্তাব রাখা হয়। তারা তখন দেখলেন যে ভাই, আগে তো নিজেদের অস্তিত্ব, মানে সাংসদ হিসেবে অস্তিত্বটাকে রক্ষা করতে হবে, আগে তো রাজনৈতিক অস্তিত্বটাকে রক্ষা করতে হবে, এরপরে বাদ বাকি জিনিসগুলো। তো সুতরাং এখন যা পাও তাই আঁকড়ে ধরো। অনেকে বলে না যে ডোয়া মানে জলের মধ্যে ডুবতে সময় মানুষের কাছে খড়কুটো একটা বিরাট বড় আশ্রয় বলে মনে হয়। তো তৃণমূলের প্রাক্তন সাংসদ, মানে প্রাক্তন তৃণমূলের সাংসদদের কাছেও এনসিপিআইটাও কি একরকম সেই রকমই মনে হয়েছে, যে তারা এত বছরের এত রাজনৈতিক পরিচিতি অর্জন করার পরে এখন তাদেরকে এই দলে তাদেরকে যোগ দিতে হয়েছে। আর এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বিরাট বড় রাজনৈতিক স্বস্তি এনে দিয়েছে? ডেফিনেটলি লোকসভার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী মূলত তৃণমূলের সাংসদের সংখ্যা এখন কমে গেল, কারণ এখন যারা সাংসদ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারাই হবেন তৃণমূলের সাংসদ, আর কেউ কিন্তু এখন আর তৃণমূলের সাংসদ হবেন না। খেয়াল রাখতে হবে, এটা হলো পরিষ্কার একেবারে সহজ সরল বাংলায়, কারণ এরা বাকিরা বিদ্রোহীরা তখন এনসিপিআই সাংসদ হয়ে গেলেন, বলে তৃণমূলের সাংসদ এখন যারা থেকে গেলেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল প্রতীকের তারা এখনো মালিক থাকবেন, তারা এখনো বলতে পারবেন যে এই প্রতীকটা আমাদের, সম্মিলিতভাবে আমাদের প্রতীক, ওরা বলতে পারবেন না। ফলে এই দিক থেকে তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন। আর বিধানসভাতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে এমএলএরা রয়েছেন, তাদের গতি কি হবে? তারা কি এখনো প্রতীক প্রাপ্তির জন্য চেষ্টা করবেন, না তারাও এনসিপিআই এ যোগদান করে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎটাকে এভাবে সুরক্ষিত করার চেষ্টা করবেন, নাকি এনসিপিআই এ যোগদানের কারণে এই প্রাক্তন তৃণমূল সাংসদদের যে জনসমক্ষে যে আপনার মর্যাদার উত্থান হয়েছে, সম্মানের বিরাট বড় লাভ হয়েছে, সেইটা দেখার পরে, মানুষের প্রতিক্রিয়া শোনার পরে তারা কি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে নিজেদের নিরাপদ আশ্রয় খুঁজবে? অর্থাৎ কি আবারও দিদির ছোট ভাই হিসেবে দিদির কাছেই ফিরে গিয়ে দিদির নেতৃত্বেই, দিদির অধীনেই আগামী দিনে বিধানসভাতে তাদের ভূমিকা পালন করার জন্য চেষ্টা করবে, নাকি তারাও আপনার এনসিপিআই মুখী হবে? এইটা ঠিক যে দীর্ঘ অভিজ্ঞতার লড়াই করে নিজের ঘাম রক্ত দিয়ে যে পার্টিটা তিনি তৈরি করেছিলেন, সেই পার্টিটা তো সহজে তিনি নিজের হাত থেকে চলে যেতে দেবেন না। তিনি তো আর উদ্ধব ঠাকরে না, যে উদ্ধব ঠাকরের রাজনীতি তার পিতা বালা সাহেব ঠাকরের কারণে, বালা সাহেব ঠাকরের নামে পরিচিত হয়ে তিনি রাজনীতিতে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো তা হননি। মমতা বন্দ্যোপাধ্যায় অখ্যাত এক পরিবার থেকে এসেছেন, তার পিতা কোনো রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন না, কিচ্ছু না। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি একটু একটু করে নিজেকে গড়ে তুলেছিলেন। এরপরে যে তুফান তিনি বাংলার মাটিতে সৃষ্টি করেছিলেন, সেই ধরনের তুফান স্বাধীনতার পরে ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক নেতারা আপনার তৈরি করতে পারেননি। তার এই তুফানের কারণেই অনেকেই তার পাশে থেকে বিরাট নেতা হয়ে গেছিলেন। সেই কারণে সেই পার্টিটা যেটাকে তিনি নিজের হাতে তৈরি করেছিলেন, সেইটা তার হাত থেকে তিনি সহজে যেতে দেবেন না, এটা বোঝাই গেছিল। তার কারণে যখন তিনি চুপ হয়ে যান,
তখনই বোঝা যায় যে তিনি এমন কোনো পরিকল্পনা রচনা করছেন যে পরিকল্পনা আপনার তার দুর্দিনে তার হাত ছেড়ে দিয়ে অকৃতজ্ঞ হিসাবে নিজেদের পরিচয় দেয়া নেতাদের এমন এক অবস্থায় ফেলে দেবে যে তারা এমন কোনো সিদ্ধান্ত নেবে যা তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সুযোগ দেবে, এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এরা এখন বিদ্রোহীরা এখন এনসিপিআই এর সাংসদ, তারা এখন আর জোড়া ফুলের বা তৃণমূল কংগ্রেসের দাবিদার না, আর তৃণমূল কংগ্রেস এখন আবার সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মনে হয় না এই প্রতীকটা তার হাত থেকে কেড়ে নেয়ার মতন অবস্থা ক্ষমতা বাংলার অন্য কোনো বিদ্রোহী নেতার আছে। কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।